আচ্ছা, ডিসপারশনের এই অঙ্কটা একেবারে আউট করো তোমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে আছি, তা না বললে আবার এটা বেদাত হয়ে যাবে, তাই না? কত? এইটা না, কত নম্বর করতেছিলাম? 18 নম্বর। অঙ্কটা এমনভাবে করে যাবো মনে করবো যে পরীক্ষার হলে তোমাকে কিন্তু এটা করতেই হবে, এরকম একটা বিষয়। হুম। দেখো, এই টাইপের অঙ্ক প্রত্যেকবারই পরীক্ষা একটা আসে। হুম। যেমন হতে পারে দুইজন ক্রিকেটার, তার মানে বিষয়টা কি, এতদিন আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে পরিমাণবাচক, দুইজনের মধ্যে কিছু পার্থক্য। যেমন দুইজনের মধ্যে কার ওজন বেশি সেটা আমরা মেপে বের করতে পারি, তাই না? দুইজনের মধ্যে কে লম্বা সেটা আমরা খুব সহজে মেপে বের করতে পারি। বাট যদি বলা হয় দুইজনের মধ্যে ভালো কে, সেটা এটা এটা কি গুণবাচক, এটা কিন্তু সহজে ওইভাবে মেপে বের করা যায় না। তো আমরা আজকে যে অঙ্কগুলো করব সেটা কি, দুইটা প্রোডাক্ট হতে পারে, দুইজন ক্রিকেটার হতে পারে, বা দুইজন ব্যক্তির মধ্যে গুণবাচক পার্থক্যটা কার বেশি, এখন সেটাই আমাদের বের করতে হবে। যেমন এখানে লারা সচিন বলে দুইজন ক্রিকেটার আছে, নামকরা ক্রিকেটার। তোমরা এদের খেলা দেখছো কিনা জানি না, আমি ছোটবেলায় দেখছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন এদের খেলা খুব। আচ্ছা, লারা, সচিন, এরা খুবই ভালো খেলোয়াড়। হ্যাঁ, আমরা ছোটবেলায় প্রচুর দেখতাম লারার খেলা, খুব ভালো লারা সচিনেদের খেলা। তো এরকম দুইজন ক্রিকেটারের 10টা ইনিংসের রান এখানে দেওয়া আছে, বুঝছো? তো এখানে বলা হচ্ছে যে হু অফ দ্য টু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, কার কনসিস্টেন্সি বেশি। তার মানে কি, কার সামঞ্জস্যতা বেশি। দুইজন ক্রিকেটারের কিছু ইনিংস দেওয়া আছে, বলছে কার সামঞ্জস্যতা বেশি সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো এইরকম প্রত্যেকটা ক্রিকেটারের বলতে পারে দুইজন ক্রিকেটের মধ্যে কার কনসিস্টেন্সি বেশি, কার ইউনিফর্মিটি বেশি, কার রিলায়েবিলিটি বেশি, কার স্টেবিলিটি বেশি, এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে? বা দুইটা প্রোডাক্টের মধ্যে তোমাকে বলা হলো কোন প্রোডাক্টটা ভালো। হ্যাঁ। বা তারপরে তোমার দুইটা শেয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হলো দুইটা শেয়ারের বিগত সূচক দেওয়া আছে, মনে করো 10টা বা 20টা সূচক দেওয়া আছে, তোমাকে বলা হলো যে কোন শেয়ারটা তোমার জন্য ক্রয় করা উচিত এবং কেন ক্রয় করা উচিত। এই টাইপের মূলত অঙ্কগুলো আসে, যেটা কিছু গুণবাচক। তো এই রকম অঙ্ক যখন আসবে কীভাবে করতে হবে আমরা এখন দেখব সেটা। পরীক্ষায় কিন্তু প্রায়ই এই জাতীয় অঙ্ক চলে আসে। তোমাদের এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, নামগুলো চেঞ্জ করে দিতে পারে, হয়তো আধুনিক প্লেয়ারের নাম আসতে পারে, এরকম আর কি, বা দুটো প্রোডাক্টের অঙ্ক আসতে পারে। তো এখানে দেখো আমি বেশ, এটা না, এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা একটু অঙ্কর দিকে তাকালে আমরা অঙ্কগুলো বুঝতে পারবো। তারপর আমি অঙ্কটা সলিউশন করি। দেখো এখানে বলছে কম্পেয়ার দ্য ইফিসিয়েন্সি অফ টু ক্রিকেটার, দুজন ক্রিকেটারের মধ্যে ইফিসিয়েন্সি কার বেশি, ঠিক আছে, দক্ষতা কার বেশি, সেটা আমাদের এখানে বের করতে হবে। দুইজন ক্রিকেটার দেওয়া আছে, দেখো এখানে সাব্বির আর মুশফিকুর, এদের তো চেনো মনে হয়, তাই না? এরা তো বর্তমান প্রজন্মের ক্রিকেটার। তো এই সাব্বিরের খেলা মনে হয় তোমরা দেখো না, দেখছো? হ্যাঁ, সাব্বির রহমান ভালো ছক্কা মারে। তো এই দুইজন ক্রিকেটারের মধ্যে কার ইফিসিয়েন্সি বেশি, দক্ষতা কার বেশি? লারা সচিনের মধ্যে কার কনসিস্টেন্সি বেশি, তাই না? খালেদ মাসুদ পাইলট, আর এখানে হচ্ছে এমডি রফিক। আমরা এদের খেলা দেখছি, এই যে রফিক, খালেদ মাসুদ, পাইলট, এরা খুব ভালো খেলোয়াড় ছিল এক সময়। তো এদের বলছে দুইজনের মধ্যে কার, বলছে ফাইন্ড আউট হু ইজ বেটার রান গেটার, কে বেশি রান সংগ্রহকারী। আর পরে বলছে হু ইজ এ মোর কনসিস্টেন্ট প্লেয়ার, কার কনসিস্টেন্সি বেশি, মানে কার সামঞ্জস্যতা বেশি, সেটা আমাদের বের করতে বলছে। 23 নম্বরে দেখো বলছে টু ক্রিকেটার্স স্কোরস ইন দ্য ফলোয়িং রানস ইন 10 ইনিংস, দুইজন ক্রিকেটারের 10টা মানে ইনিংসের রান দেওয়া আছে। ফাইন্ড হু ইজ বেটার রান গেটার, কে বেশি রান সংগ্রহকারী। এবার বলছে অ্যান্ড হু ইজ মোর কনসিস্টেন্ট প্লেয়ার, কার কনসিস্টেন্সি বেশি, কার সামঞ্জস্যতা বেশি, সেটা বের করতে হবে। এখানে দেখো 24 নম্বরে বলছে হু ইজ মোর রিলায়েবল অ্যান্ড হয়, কে বেশি রিলায়েবল, মানে কার পরে আমরা বেশি বিশ্বাস রাখতে পারি। যে দুইজন ক্রিকেটার, এখানে 10টা ইনিংস দেওয়া আছে, কার উপর আমরা বেশি আস্থা রাখতে পারি বা বিশ্বাস রাখতে পারি যে সে ইনিংস মানে ব্যাটে গেলে কিছু রান করে ফিরবে, এরকম মানে কার উপর আমরা বেশি আস্থা রাখতে পারি বা বিশ্বাস্ততা কার বেশি। এখানে সাকিব দেওয়া আছে আর সৌরভ দেওয়া আছে, তাই না? দুইজন ক্রিকেটারের মধ্যে কার রিলায়েবিলিটি বেশি সেটা বের করতে হবে। আবার এখানে দেখো হুইচ শেয়ার
ডাজ দ্য ইনভেস্টর বাই অ্যান্ড হয়, কোন শেয়ারটা একজন বিনিয়োগকারীর জন্য ক্রয় করা উচিত এবং কেন ক্রয় করা উচিত। দেখো এখানে কিন্তু বলা নেই কার রিলায়েবিলিটি বেশি বা কার কনসিস্টেন্সি বেশি, এরকম কিন্তু কিছু বলা নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা কীভাবে করতে হবে আমরা আলোচনা করব। এবার সর্বশেষ দেখো 26 নম্বর বলছে কম্পেয়ার দ্য ডিসপারশন অফ দ্য ফলোয়িং টু সিরিজ, দুইটা সিরিজ দেওয়া আছে, কার ডিসপারশন বেশি সেটা বের করতে হবে। আচ্ছা, আমি অঙ্কগুলো বলার একটাই কারণ, সেটি হলো তোমাদের সামনে কিন্তু সময় নেই, আমরা ধারাবাহিকভাবে যে প্রত্যেক দিন অঙ্ক করে যাব সেই সুযোগ নেই আমাদের, আর অল্প কয়েকটা দিন সময় আছে পরীক্ষার। তো আমি চাচ্ছিলাম যে একই জাতীয় অঙ্ক, যেহেতু আমি একটা অঙ্ক করে দেবো, বাসার কাজ থাকবে তোমাদের, কারণ এটা একটু বেশ বড় অঙ্ক, আমার করতে ফিরে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, বাকি অঙ্কগুলো তোমাদের বাসার কাজ আমি দিয়ে দেবো। তো আমি পড়ে দেখার উদ্দেশ্য হচ্ছে অঙ্কগুলো সব একই রকম। আচ্ছা দেখো এখানে বলছে যে 27 নম্বরে বলছে দ্য এ পারচেজ এজেন্ট অবটেইনড স্যাম্পল অফ ইলেকট্রিক বাল্বস ফ্রম 2 সাপ্লায়ার্স। বলছে একজন এজেন্ট কি করলো, 2টা বাল্ব সাপ্লায়ারের কাছ থেকে 2 ধরনের বাল্ব কিনলো। হি হ্যাড দ্য স্যাম্পল টেস্ট, এবং সে কি করলো ইন হিজ ওন ল্যাবরেটরি, এবং 2 ধরনের বাল্ব ক্রয় করলো, 2টা কোম্পানির বাল্ব ক্রয় করলো, এবং সে কি করলো তার নিজস্ব ল্যাবরেটরিতে সে এটার পরীক্ষা করলো। ফর লেন্থ অফ লাইফ উইথ দ্য ফলোয়িং রেজাল্ট, কিসের উপর পরীক্ষা করলো, লেন্থ অফ লাইফ, তার আয়ুষ্কালের উপরে পরীক্ষা করলো, এবং সে নিজের কিছু রেজাল্ট পেল। রেজাল্টটা কিভাবে, সে ওই বাল্বগুলো যখন কিনে 2 কোম্পানির বাল্ব চালিয়ে রাখলো, একাধারে চালিয়ে রেখে দেখা গেল কি যে 700 থেকে 900 ঘন্টা চলছে এ কোম্পানির 10টা বাল্ব এবং বি কোম্পানির 3টা বাল্ব, 900 থেকে 1100 ঘন্টার মধ্যে এ কোম্পানির 16টা বাল্ব চলছে এবং বি কোম্পানির 42টা বাল্ব চলেছে। এই সে রেজাল্টটা পেল। এবার বলছে হুইচ কোম্পানিজ বাল্ব আর মোর ইউনিফর্ম, কোন কোম্পানির বাল্বের ইউনিফর্মিটি বেশি। দেখো এই ওয়ার্ডগুলোর কথাই আমি প্রথমে বলছিলাম যে ইউনিফর্মিটি, স্টেবিলিটি, রিলায়েবিলিটি, কনসিস্টেন্সি। আচ্ছা এবার বলছে হুইচ কোম্পানিজ বাল্বস উড বাই অ্যান্ড হয়, এবং কোন কোম্পানির বাল্বটা তোমার জন্য ক্রয় করা উচিত এবং কেন ক্রয় করা উচিত। দেখা গেল কি তুমি যখন বাজারে গেলে তোমার সামনে 2টা কোম্পানির বাল্ব দিল, ধরে নাও সুপারস্টার আর আরেকটা কোম্পানি, ধরো কি কোম্পানি হতে পারে, ধরো 2টা কোম্পানির বাল্ব তোমার সামনে দিল, বললো মূল্য একই, তুমি কোনটা ক্রয় করবা। তো আমরা সাধারণত দেখি কি যে মূল্য যেহেতু একই, তো দেখবো যে কোন কোম্পানির বাল্বটা বেশি স্থায়ী হয়, তাই না, যার স্টেবিলিটি বেশি সেটাই আমরা সাধারণত ক্রয় করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা যার স্টেবিলিটি বেশি সেটা বের করব, সেই বাল্বটা ক্রয় করার চেষ্টা করবো। আচ্ছা এই অঙ্কগুলো আমরা পরে আলোচনা করবো, আগে অঙ্কগুলো দেখি। দেখো অঙ্কগুলো লেখা কিন্তু সব একই, হুইচ আর গ্রেটার ইউনিফর্ম, কার ইউনিফর্মিটি বেশি। আচ্ছা হুইচ টাইপস ইউ প্রিফার অ্যান্ড হয়, কোন টাইপটা তোমার জন্য প্রিফারেবল সেটা আমাদের এখানে দেখাতে হবে। আচ্ছা এখানে দেখো বলছে কনসিস্টেন্স ওয়েজেস স্ট্রাকচার ফ্যাক্টর ইজ মোর কনসিস্টেন্স, কার কনসিস্টেন্সি বেশি। আচ্ছা মূলত দেখো এই কয়েকটা ওয়ার্ড তোমার কাছে বারবার চাইবে, যেমন কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি, স্টেবিলিটি, ইউনিফর্মিটি, এই ওয়ার্ডগুলো আমি সর্বশেষে লিখে দেব, ঠিক আছে। তো এই হলো আমাদের অঙ্ক। আমরা একটা অঙ্ক যদি করতে শিখি সবগুলো অঙ্ক করতে পারবো। তবে দেখো এখানে কিন্তু 2 ধরনের অঙ্ক আছে, একটা কি সিম্পলি কিছু চলক দেওয়া আছে, যেমন 2 জন ক্রিকেটারের হচ্ছে 10টা ইনিংসের রান এখানে দেওয়া আছে, জাস্ট রান সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। আর নিচে আরও একটা আমরা অঙ্ক পেলাম যেখানে কিছু ক্লাস ইন্টারভেল দেওয়া আছে। অঙ্কগুলো একই, অঙ্কটা 2টা ভাবে পরীক্ষা আসতে পারে, কখনো ক্লাস ইন্টারভেল দেওয়া থাকতে পারে আর কখনো এরকম সিম্পলি চলক দেওয়া থাকতে পারে, তাই না। তো আমরা আজকে এই সিম্পলি চলক দেওয়া থাকলে কিভাবে আমরা রিলায়েবিলিটি, কনসিস্টেন্সি এগুলো বের করতে হয় সেটা দেখব, আর আগামী দিন ওই আরও একটা অঙ্ক করে দেব। তো ইফিসিয়েন্সি কার বেশি সেটা আমরা দেখব। চলো আমরা এবার মোটামুটিভাবে অঙ্কে চলে যাই। তাহলে অঙ্কগুলো বুঝতে পারছো, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকি এই 10-15টা অঙ্ক বাসার কাজ থাকবে, প্রত্যেকে বাসায় করে আসবে, কিন্তু এই অঙ্কটা একেবারে পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই আসবে। আচ্ছা তো অঙ্কের শুরুতে আমরা যেটা করব, দেখো এখানে কি বলছে, কার কনসিস্টেন্সি বেশি। এখন কনসিস্টেন্সি কার বেশি, এটা তো কোনো একটা বিষয় দিয়ে আমরা, মানে বিষয় দেখেই আমরা বিচার করব, তাই না। সেই জিনিসটা কি, সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তার মানে হ্যাঁ বলো,
ডিসপারশনের শীট পাওনি, যদি না পেয়ে থাকো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি একটু পরেই, ঠিক আছে? আপাতত আমরা অঙ্কটা শিখি ভালো করে। তো আমরা কি করব, এই জাতীয় অঙ্ক যখন আমাদের সামনে আসবে, যেমন তোমাকে যদি বলা হয় যে দুইজনের মধ্যে কার কনসিস্টেন্সি বেশি, রিলায়েবিলিটি, ইউনিফর্মিটি, ডিসপারশন, ভেরিয়েবল, ভেরিয়েন্স, এই জাতীয় ওয়ার্ড বা এই বিষয়গুলো যখন তোমাকে বের করতে বলবে, তখন আমরা কি করব, যে দুইটা চলক দেওয়া থাকবে তাদের সিভি বের করে নেব। সিভিটা কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এবার এই সিভির উপর ভিত্তি করেই আমরা বলতে পারবো যে কার কনসিস্টেন্সি বেশি বা কার কনসিস্টেন্সি কম, বা কার রিলায়েবিলিটি বেশি, কার রিলায়েবিলিটি কম, এই বিষয়গুলো। সুতরাং এই জাতীয় অঙ্ক আসলে প্রথম কাজ হবে কি, আগে আমাদের এই ইয়েটা বের করে নেওয়া, সিভিটা বের করে নেওয়া, ঠিক আছে তো? আচ্ছা, এজন্য আমরা এখানে লিখব সলিউশন টেবিল ফর calculation of coefficient of variance, coefficient of variance, ব্র্যাকেটে আমরা সিভি লিখতে পারি। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, কারণ কি আমরা দেখো এখানে আমাদের বের করতে বলছে কনসিস্টেন্সি কার বেশি, বাট আমি এখানে লিখলাম সিভি নির্ণয়ের জন্য প্রয়োজনীয় টেবিল, ঠিক আছে? এই জন্য আমি বললাম যে আমরা সিভিটা কেন বের করব, কার কনসিস্টেন্সি বা কার রিলায়েবিলিটি বেশি বা কম সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই সিভির উপর, ঠিক আছে? সিভিটা দেখেই আমরা বলতে পারবো কার কনসিস্টেন্সি বেশি এবং কার কনসিস্টেন্সি কম, ঠিক আছে তো? এজন্য আমরা এখানে লিখলাম যে সিভি নির্ণয়ের জন্য প্রয়োজনীয় টেবিল। আমাদের প্রথম কাজটা হবে কি, এই সিভিটা বের করা। ওকে, এবার আমরা সিভির জন্য একটা ছক করে নেব এখানে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, এই তো? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমরা 10টা ঘর করে নিলাম আর উপরে নিচে 2টা ঘর করে নিলাম, আর এখানে আমাদের মোট 4টা ঘর করলেই হয়, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে লিখব এখানে লারা। এই লারাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব, এখানে আমরা লিখব এক্স স্কোয়ার। এখানে লিখব সচিন, এস এস সি এইচ আই এন, হ্যাঁ? সচিনকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করে নিলাম, এখানে আমরা লিখব ওয়াই তার স্কোয়ার। আচ্ছা, এখানে লিখব আমরা হচ্ছে 80, 71, 62, 42, 44, 120, 81, তারপর হচ্ছে 12, 32, আর হচ্ছে 20। এখানে কত আছে? 84, 86, 50, 66, 80, 110, 64,
40, 66, 44। আচ্ছা, এবার এর প্রত্যেকটার স্কোয়ার করতে হবে। 8 8 64। সবাই ক্যালকুলেশন বসে বসে করে ফেলো। 64, হ্যাঁ, স্কোয়ার প্রত্যেকটার এর স্কোয়ার করো। আচ্ছা, এটা একবারে কিভাবে বের করা যায় সেটা আমি তোমাদের দেখাইছিলাম, মনে আছে? মানে একবারে এই যে যোগফলগুলো কিভাবে বের করা যায়, তোমরা তো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে স্কোয়ার করবা, স্কোয়ার করে এখানে যোগফলগুলো বের করবা, তাই না? কিন্তু এটা একবারে এই মানে যোগ করার পর ক্যালকুলেটর দিয়ে তোমরা একটুখানি হিসাব করে নিবা, মানে ক্যালকুলেটর দিয়ে একবার একটু বের করে নিবা, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে যোগে ভুল টুল হলো কিনা। দ্রুত শুরু করো তোমরা এটা, ঠিক আছে? করতেছো কিনা? ওকে, আমি তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যেখানে তোমরা একবারে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক না করেই তোমরা কীভাবে বের করতে পারো সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। কই এখানে পরিসংখ্যানের কোরিলেশনটা কই গেল? রিস্ক রিটার্ন কাই স্কয়ার টেস্ট, আচ্ছা এইটা আমি এই ভিডিওটা তোমাদের ওখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, তাহলে নিজেরাই বলতে পারবা যে কিভাবে একবারে বের করা যায়, ঠিক আছে? ওকে, তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এই ভিডিও লিঙ্কটা, তোমরা একটু দেখবা ভিডিওটা, তাহলে পরীক্ষার সময় তো তোমরা নর্মালি করবা, আর একবারে ক্যালকুলেটর দিয়ে মানে অঙ্ক না করেই কিভাবে অ্যান্সারগুলো বের করা যায় এখান থেকে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে এই ভিডিওটা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়, তো পরীক্ষার সময় তুমি তো নর্মালি খাতায় করবা, তারপরে যদি ক্যালকুলেশন করে করবা প্লাস ক্যালকুলেটর দিয়ে আবার করবা, যাতে তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা যে তোমার অঙ্কটা একেবারে 100% ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্লাস শেষে তারপরে দেখে নিও এটা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই না, দুই তিনজনে করো। হ্যাঁ, এক একজন এক একটা করো, তাহলে সুবিধা হবে। তুমি ওই করবে না তাড়াতাড়ি। হ্যাঁ, যোগফলগুলো নামিয়ে ফেলো। আমি এই যে এসএসকের যোগফল নামে তুই নামা বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়বর্ত যারা ত্যাগী আদর্শবাদী নেতা কর্মী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বিগত 16 বছর ধরে দেশকে অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছিলেন আওয়ামী সরকার ও তার দোসররা। এই প্রতিযোগিতায় দেশের বড় বড় সাংবাদিকরাও কোনো অংশে পিছিয়ে নেই।
এসব কথিত সাংবাদিকরা তাদের প্রতিভা দেখিয়ে আওয়ামী সরকারের নানান অপকর্ম ঢেকে রাখতেন। ক্লাব ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর একটা বিশাল 6 ফুট আকৃতির ছবি টানানো হয়েছে, যেটা তারা আশা করে আপনি একদিন দেখতে যাবেন। দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ নতুন বছরের প্রথমার্ধে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তেজনা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ সময়েও যুদ্ধের শঙ্কা যেন থামছেই না। এবার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে পশ্চিমাদের চিরশত্রু ইরান। এ বিষয়ে পরিকল্পনা স্কয়ারের মানটা প্লাস ওই যে যোগফলটা খুলে এক্স স্কোয়ারের, হ্যাঁ এক্স স্কোয়ারের মানগুলো বলো কত আসছে এখানে, 6400 কত? 6400 হ্যাঁ 6400। তারপর দ্বিতীয়টা 4140 কত? 5140 5041, ঠিক আছে না? তারপর 3844 3840, তারপর 44, পরে হচ্ছে যে 1764 1764, তারপর হ্যাঁ 1936 1936, তারপর 14400 14400, 6561 6561, তারপর তারপর হচ্ছে 144 হ্যাঁ 144 144, রাইট। তারপর 1040 1040, তারপর 24 হ্যাঁ 1040, 1024 ও 24, আর এখানে 400। আচ্ছা সামেশন এক্স স্কোয়ার কত হলো, সামেশন এক্স কত হলো? তারপরে হচ্ছে 41514 41514, তাই তো? আর এটা স্যার করে নেই। করে ফেলো। আচ্ছা ওয়াই স্কয়ারের মানটা করে কম। হ্যাঁ সাকিব ওয়াই স্কোয়ারের মান বলো। 7056 7056, তারপর 7396 396, 2500, তারপরে 66 কত হলো? 4356 356, তারপর 8 64 400, হ্যাঁ তারপর 12100 12100, 4096 4096, 1600, 1600 তারপর 4356 356, 1936 1936। সামেশন ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে? সামেশন 51796 51796, আর এটা সামেশন ওয়াইলে 90 সামেশন ওয়াই কত? 690, 690। আচ্ছা আর এটা ওইটা যে 564 সামেশন এক্স, তাই তো? আর এটা কি তুইলে নেই এক্স করে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নাও নাও। মানে সাকিব দেখছো তিনটে করে ক্যালকুলেটর পয়সা লেটক কোর্সেস কি হবে শীট দিয়ে মোড়ে চাপ দিছে তারপরে কোনটা যে একবারে করছো একবারে কই একবারে কোন করে একবার না বের করা যায় চেক দেওয়া যায় মানগুলো। এটা দেখতে পারবো আমি একবার করে নিব আলাদা করছি। আচ্ছা হয়ে গেছে, পরবর্তীতে যাব কিনা? হ্যাঁ জি স্যার
ওকে। আচ্ছা, এবার আমরা যেটা করব, টোটাল খাতাটাকে দুইটা অংশে ভাগ করে নেব এইভাবে, ঠিক আছে? দাগ দিয়ে, হ্যাঁ, দেখো আমরা এক পাশে লিখবো লারা, স্যার এই যে আমাদের এই যে ভ্যারিয়েন্সের অঙ্ক যে এত শব্দ একই নাকি? হ্যাঁ সব একই রকম। আচ্ছা, সমস্যা আমরা লারা এবং সচিনের দুইটা অংশে দুইটা পার্ট করব। তাহলে এখানে আমরা লিখবো উইনো, প্রথমে আমরা বের করে নেব মিন এক্স বার ইকুয়াল টু, সূত্র কি হবে, সামেশন এক্স বাই এন। সামেশন এক্স এর মান কত, 564, এই যে সামেশন এক্স। এন এর মান কত আছে এখানে, 10, 10টা ইনিংস না, তাহলে হবে 56.4। একইভাবে আমরা সচিনেরটাও করে নেব, এখানে লিখে নেব উইনো মিন, আমরা এখানে লিখব ওয়াই বার ইকুয়াল টু সামেশন ওয়াই ডিভাইডেড এন। হ্যাঁ, সামেশন ওয়াই এর মান হচ্ছে 690 ডিভাইডেড এন এর মান হচ্ছে 10 ইকুয়াল টু 69। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, হ্যাঁ, সিগমা, এখানে আমরা এক্স দিয়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, তাই না? ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা ওয়াই ইকুয়াল টু সামেশন ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এন মাইনাস সামেশন ওয়াই বাই এন তার কি হোল স্কোয়ার। তো এবার আমরা এখানে মানটা বসাতে পারি না? সামেশন এক্স স্কোয়ারের মান কত, 41514, তাই না? 41514 ডিভাইডেড হচ্ছে 10 মাইনাস এখানে হচ্ছে 564 ডিভাইডেড 10 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু, এখানেও আমরা মানটা বসাতে পারি। এখানে ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 517 জি। হ্যাঁ বলো। সিগমা ওয়ান আছে, সমস্যা নেই। আচ্ছা, 41514 মাইনাস এইটার ক্যালকুলেশনটা আমরা একটু করে ফেলি। আমার ক্যালকুলেটরটা কই, 56.4, হ্যাঁ, ইন্টু 56.4 ইকুয়াল টু 3180 পয়েন্ট কত হলো, 96 সমান সমান। আমরা যদি এবার এটা থেকে বিয়োগ করি, মাইনাস 415.4 ইকুয়াল টু হচ্ছে 970.44 রুট ওভার 970.44। হ্যাঁ, এবার আমরা রুট করব, রুট ওভার কত, 970.44, হ্যাঁ, ইকুয়াল টু 31.15। একইভাবে আমরা এটাও করে ফেলবো। কি আসলো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।
তো এখানে স্যার অঙ্কটা তুলিলে অবশ্যই অবশ্যই তারপরে একটু এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন একটু বুঝে দিন ভালো করে। হ্যাঁ আমার ওই শর্টটা স্যার ওটা সমস্যা হইল না, সমস্যা হলে এমনি একটু ক্যালকুলেট। এখানে দেখো কিভাবে করব আমরা। প্রথমে 69 কে স্কোয়ার করে নেব। কত? 69 ইন্টু 69। এর থেকে আমরা বিয়োগ করব কত? 5179.6 ইকুয়াল টু যেটা হবে 418.6। 418.6 ইকুয়াল টু root over 418.6 equal to 20.46। আচ্ছা, তো আমরা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। আর হচ্ছে মিন পেয়ে গেলাম। এবার আমরা লিখতে পারি উই নো CV, coefficient of variance, CV equal to sigma x standard deviation by x bar into 100। তার মানে কি সিগমার মান আমরা কত পেলাম? এই যে 31.15 ডিভাইডেড x বারের মান পেলাম কত? 56.4 ইন্টু 100, তাই তো? কত হয় তাহলে এখানে? ওয়ান 5 ভাগ 56.4 সমান সমান হবে 55.23। এই হলো পার্সেন্ট, তাই না? ঠিক সেম কাজটা আমরা এখানেও করব। we know CV equal to standard deviation y by y bar into 100 সমান সমান সিগমার মান কত? 20.46 ডিভাইডেড y বারের মান হলো 69 into 100। 20.46 ডিভাইডেড হচ্ছে 69 into 100 29.65। আমি নিচে আবার একটু ভালো করে লিখে দিই 29.65%। ব্যাস, আমরা কিন্তু দুইটা দেখো মানে সিভি বের করে নিলাম। তোমাদের কি উঠানো শেষ? আমি নেক্সট চলে যাব। আচ্ছা আচ্ছা, উঠাও। কোনটা কোনটা? এটা এটা না এটা? হ্যাঁ, আশা করি তো ঠিক আছে। এখন তোমরা আরেকটু করো, আমি যেহেতু করি ভুল তো হতেই পারে, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, বুঝো না? 69 into 100 29.65%, ঠিক আছে তো? এটা এটা দেখো, আমাদের এখানে দুইটা কাজ করেছি। আমাদের মূলত টার্গেট হচ্ছে সিভিটা বের করা, তাই না? এখন সিভি বের করতে গেলে আমাদের দুইটা মান দরকার, একটা হলো এক্স বারের মান আর একটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান, তাই না? তো এই দুইটা মান আগে আমরা বের করে নিলাম। দেখো, প্রথমে আমরা এক্স বারের মান বের করে নিলাম। এক্স বার মান হচ্ছে মিন গড় সামেশন এক্স বাই এন, এই গড় বের করে নিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দিয়ে জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিলাম, করে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিলাম, এটুকু কাজ। এখানেও সেম কাজ, প্রথমে গড় বের করছি ওয়াই বার, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। এবার আমরা সূত্র এখানে বসালাম। আমাদের মূল টার্গেট তো সিভিটা বের করা,
তো সিভির জন্য কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর রুট ওভার মানে ওয়াই বার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দুটো মান বের করতে হবে, অর্থাৎ মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে আনতে হবে। সেটা আমরা আগে থেকে বের করে এই নিয়ে আসলাম, এসে এখানে বসিয়ে দিলাম। ব্যাস এটুকু কাজ আমাদের। এবার একটা কমেন্টস লিখে নেব আমরা। যার সিভিটা কম হবে তার স্টেবিলিটি বেশি, তার কনসিস্টেন্সি বেশি হবে সবসময়। আমাদের কি বের করতে বলছো অঙ্কে? দেখো এখানে হ্যাঁ 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 সূত্র সবসময় একই, যে এফিসিয়েন্সি কার বেশি, তাই না? কার এফিসিয়েন্সি বেশি? যার সিভিটা ছোট হবে তার এফিসিয়েন্সিটা বেশি হবে। আচ্ছা আমি কিছু নিয়ম লিখে দেবো, আমি আগে তোমাদের কমেন্টসটা লিখে দিই। হেয়ার দ্য সিভি, এখানে আমরা লিখি, দেখো লেখো হেয়ার দ্য সিভি অফ শচীন, তাই না? Here the CV of Shochin is lower than the CV of Lara. So Shochin আমাদের কি এফিসিয়েন্সি বের করতে বলছে না? শচীন এফিসিয়েন্সি, Shochin has a great efficiency. Shochin has a great এখানে লিখলাম কি, যে লারার থেকে শচীনের সিভিটা ছোট, তাই না? লারার থেকে শচীনের সিভিটা ছোট, সুতরাং শচীনের ইফিসিয়েন্সিটা বেশি। লারার থেকে শচীনের ইফিসিয়েন্সিটা বেশি, আমরা এখানে সেটাই লেখার চেষ্টা করেছি, যে লারার থেকে শচীনের সিভিটা যেহেতু ছোট তাই শচীনের ইফিসিয়েন্সি বা দক্ষতাটা বেশি। আচ্ছা এখন সবসময় যে ছোটটাই নিতে হবে বিষয়টা কিন্তু সেরকম না, কখনো ছোটটা নিতে হবে, কখনো বড়টা নিতে হবে। আচ্ছা কখন ছোটটা নেব এবং কখন বড়টা নেব এর নির্দিষ্ট কোনো নিয়ম কোনো বই পুস্তকে নেই। কথাটা কি বুঝতে পারছো? তো যেহেতু নেই, আমাদের তো পরীক্ষার সময় একটা অ্যান্সার করে আসতে হবে, তাই না? এটা অঙ্কের উপর ডিপেন্ড করে আমাদের বের করতে হবে যে কখন ছোটটা নেব এবং কখন বড়টা নেব। তো আমরা কিছু নির্দিষ্ট নিয়ম আমরা এখানে মানে আমাদের মতো করে নিতে পারি, যেটাতে আমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে আসব। ঠিক আছে? কিভাবে দেখো, আমি কিছু ওয়ার্ড এখানে লিখে দেবো, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তোমরা মোটামুটিভাবে মনে রাখলেই হবে। যেমন এই আমাদের অঙ্ক কিন্তু এই পর্যন্ত শেষ, ঠিক আছে? তো এখন বলতে পারো যে আমরা কখন ছোটটা নেব কখন বড়টা নেব, সেটার জন্য আমি একটু লিখে দিচ্ছি। যেমন ইফিসিয়েন্সি, দক্ষতা, তাই না? আচ্ছা স্টেবিলিটি, স্থায়িত্বতা, ইউনিফর্মিটি, একাত্মতা, তারপরে হচ্ছে সাফিসিয়েন্সি, পর্যাপ্ততা, তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা, তারপরে হচ্ছে রিলায়েবিলিটি, বিশ্বস্ততা। হ্যাঁ, তো এইগুলো যখন বলবে তখন কি যার সিভি ছোট হবে সেটি গ্রহণ করতে হবে। ঠিক আছে?
বিষয়টা বুঝতে পারছো? তোমাকে বলা হলো দুইজন ক্রিকেটারের মধ্যে কার ইউনিফর্মিটি বেশি। তো যার আমরা আগে সিভিটা বের করবো, দেখবো যার সিভিটা ছোট হবে, হ্যাঁ, তার ইউনিফর্মিটি বেশি হবে। তোমাকে বলা হলো কার স্টেবিলিটি বেশি বা কার কনসিস্টেন্সি বেশি। যার সিভিটা ছোট হবে তার কনসিস্টেন্সি বেশি, যার সিভিটি ছোট হবে তার রিলায়েবিলিটি বেশি হবে, যার সিভিটা ছোট হবে তার এফিসিয়েন্সি বেশি হবে। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক কখন আমরা বড়টা নেব। এটা একটু লাল কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই স্যার কমেন্টসটা না লিখলে কি মার্ক মানে 100% যদি টিচারের হাতে পড়ে তুমি 0 পাবা। তোমাকে বলা হলো, ঠিক আছে, তোমার কাছে একটা সিদ্ধান্ত চাওয়া হলো যে দুইজনের মধ্যে, হ্যাঁ, কার মানে কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা কার বেশি। কিন্তু তুমি বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে, বললে না যে লারার বেশি না শচীনের বেশি। যতক্ষণ পর্যন্ত তুমি ইন্ডিকেট করে না বলবা যে শচীনের বেশি বা লারার বেশি, ততক্ষণ পর্যন্ত কি অ্যান্সারটা সঠিক হবে? না স্যার হবে না। আমরা যতই ক্যালকুলেশন করি না কেন, ক্যালকুলেশনটা স্যার কিন্তু চায়নি। স্যার চেয়েছে আমাদের কাছে একটা সিদ্ধান্ত, হয় লারার নাম বলবা নাহলে শচীনের নাম বলবা, যে এই ব্যক্তির কনসিস্টেন্সিটা বেশি। তো তুমি যতক্ষণ ওটা না বলছো ততক্ষণ সঠিক অ্যান্সারটা হচ্ছে না। আচ্ছা, ডিসপারশন মানে হলো বিস্তার। ডিসপারশন, ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে বিস্তার বা তারতম্য, তাই না? ভেরিয়েবিলিটি, এই ভেরিয়েবিলিটি মানে ওই একই জিনিস। আচ্ছা, যাই হোক, বাংলা দরকার নেই, আমরা ইংলিশটা মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ভেরিয়েবিলিটি, ভেরিয়েন্স আর ডিসপারশন, এই ওয়ার্ডগুলো যদি বলে তখন কি হবে? যার সিভিটা বড় হবে, ঠিক আছে, তার বা সেটি গ্রহণ করতে হবে। আমি সেটাই লিখে দিই, হবে সেটি গ্রহণ করতে হবে। বিষয়টা কি ভালো করে বোঝো। তোমাকে বলা হলো দুইজনের মধ্যে কার ডিসপারশন বেশি। তো তুমি কি করবে? আগে সিভিটা তো বের করবা। সিভি বের করে দেখবে যার সিভিটা বড় হবে তার ডিসপারশনটা বেশি, সেটাই আমরা কমেন্টে লিখব। তারপরে কি? কার ভেরিয়েবিলিটি বেশি? যার সিভিটা বড় হবে তার ভেরিয়েবিলিটি বেশি। আর যার ভেরিয়েবল, এই তিনটা ওয়ার্ড মনে রাখলে সবসময় আমাদের জন্য ভালো, যেহেতু কম ওয়ার্ড, অল্পগুলো আমাদের জন্য মনে রাখতে সুবিধা হয়। তোমরা শুধু এটুকু মনে রাখবা যে ডিসপারশন, ভেরিয়েন্স আর ভেরিয়েবিলিটি, তিনটা ওয়ার্ড থাকলে আমরা কি করব? যার সিভিটা বড় হবে সেটি গ্রহণ করব। এই হলো নিয়মগুলো মনে রাখবা। আর একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটি হলো শেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এই শেয়ারের ক্ষেত্রে বলা থাকে না যে কার মানে এই ওয়ার্ডগুলো বলা থাকে না শেয়ারের ক্ষেত্রে, শুধু বলা থাকে যে কোন শেয়ারটা তোমার জন্য ক্রয় করা উচিত। শেয়ারের ক্ষেত্রে সবসময় বড়টা নিবা। কারণ কি? আমরা শেয়ারের বিজনেসটা কীভাবে করি? যার মানে শেয়ার সূচকটা বেশি উঠানামা করে, অর্থাৎ যার বিস্তারটা বেশি, তারতম্যটা বেশি, সেইটা তোমার জন্য বেশি লাভজনক, সেটা বিনিয়োগও বেশি হয় এবং সেই শেয়ারটা ক্রয় করলে লাভ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো অত কিছু বোঝার দরকার নেই তোমাদের, নর্মালি এটা মনে রাখো। ব্যতিক্রম হচ্ছে শেয়ারের ক্ষেত্রে তুমি এই ওয়ার্ডগুলো খুঁজে পাবে না, শুধু বলা থাকবে যে দুইটা শেয়ারের সূচক দেওয়া আছে 10টা, এক্ষেত্রে তোমার জন্য কোন শেয়ারটা ক্রয় করা উচিত এবং কেন ক্রয় করা উচিত। তো সেক্ষেত্রে তুমি আগে সিভিটা তো বের করে নিবা, বের করে নেওয়ার পরে তুমি দেখবা যে যার সিভিটা বড় হবে ওই শেয়ারটা তোমার জন্য ক্রয় করা উচিত এবং লাভজনক। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। বাসায় যে তোমাদের কাজ হবে এই অঙ্কটা অন্তত কমপক্ষে 5 বার করে ফেলা। এই অঙ্কটাই তুমি 5 বার করো, ঠিক আছে? কমপক্ষে 5 বার করো এই অঙ্কটা বাসায় বসে, তারপরে তুমি নতুন একটা অঙ্কে চলে যাও, দেখবো তুমি সবগুলো অঙ্ক নিজের মতো করে দিতে পারছো। 21 থেকে 28, 30 পর্যন্ত যা অঙ্ক আছে করে আসবা, কারণ এই অঙ্কটা কিন্তু ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা পাবে। 12 তারিখ পরীক্ষা, পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আজকে অঙ্কগুলো প্র্যাকটিস করে এসো। হ্যাঁ, আগামী দিন আমরা এর ওই যে করবো হচ্ছে যেটা ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে কীভাবে বের করতে হয় সেটা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।